জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামাত সহ ৮ দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হন তারা। প্রতিটি দলের নেতাকর্মীদের হাতে রয়েছেন ৫ দফা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গত ৭ নভেম্বর দলগুলো প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি জমা দেয়। তবে সরকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবারের সমাবেশে আয়োজনের সিদ্ধান্ত নেয় তারা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানী পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন জামাত সহ ৮ দলের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। গ্রামে মিটিং করেছিলাম, সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল, তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এদেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি, এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে বাঁচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি। আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে, তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা করুক। ইতিমধ্যে ৬০% থেকে তারা ২০% অবস্থান করছে। আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে। যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন, আপনারাও মাঠে ছিলেন। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে, আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মানুষের ভাষা বুঝুন, মানুষের মনের ভাব বুঝুন, এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন। অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে, আপনাদের অবস্থা অচিরেই সেই পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ দল আয়োজিত আজকের এই সমাবেশ, যাকে সমাবেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পিছনে যেই জনসমুদ্র, অলরেডি এটা মহাসমাবেশ হয়ে গেছে। সেই মহাসমাবেশে আগত জনতা, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে, কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব। কথাবার্তা পরিষ্কার, প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ,
যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি করছে, যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে, সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই, 16 মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না। আর 2 দিন পরে 13 তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ, তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে। অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন। আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়, এই হচ্ছে তাদের লকডাউন। পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা, অসংখ্য পতাকা, অসংখ্য 8 দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি। আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কুরআন, আমি দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে। আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব। অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই মিলে শুধু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যমুনায় আওয়াজ পৌঁছে গেছে। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম। দর্শক, পল্টন এলাকায় 5 দফা দাবিতে আর দল আয়োজিত সমাবেশে সরাসরি যুক্ত ছিলাম আমরা। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গায়েবী মামলা সহ নানা ধরনের হয়রানি করেছে আওয়ামী লীগ। দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। দুপুরে ঠাকুরগাঁও 1 আসনের 4 নং বনগাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন। তিনি বলেন, 9 মাস সংস্কারের নামে আলোচনার পরেও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এই দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার এই দেশের মানুষটা গ্রহণ করবে না। জুলাই সনদ নিয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার। সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারি করার মত পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলো তা মানার বাধ্যবাধকতা থাকবে না। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই।
কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান একসময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জ শহরের এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত 2 দিনে আওয়ামী লীগের কার্যক্রম আবার স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব নয়। আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে কোনো অবস্থাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনই গণমানুষের দল ছিল। মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। এ সময় প্রচুর পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা পূর্ব শিলমন্দি এলাকায় সুমনলাল নামের এক ব্যক্তি গোডাউন ঘরে অভিযান চালিয়ে এর সমস্ত সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তল্লাশিকালে গোডাউন ঘরটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির 3টি সীসা কার্তুজ, 5টি লোহার বাট, 7টি লোহার ব্যারেল, 7টি রিক্রেল স্প্রিং, 1টি ওয়েল্ডিং মেশিন, 1টি ড্রিল মেশিন, 6টি লোহার বোল্ট, লোহার তৈরি লেদ মেশিন সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচন এবং 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে মোল্লাকান্দি ইউনিয়নের সংগঠিত সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ এই স্থান হতে করা হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশের জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সকালে কুমিল্লার 14 গ্রামে তিনি কথা বলেন। প্রেস সচিব আরো বলেন, দেশ বিদেশি কোনো শক্তি নেই যে নির্বাচনে বাধা দেবে বা বানচাল করবে। শফিকুল আলম আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই 1-2টা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 13 তারিখ আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ককটেল ও আগুন সহ নাশকতা যেন কেউ করতে না পারে, সেই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সীমান্তে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সন্ত্রাসীরা দেশে আসতে না পারে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন, অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আপিলের রায় ২০ নভেম্বর। ১০ দিন শুনানি শেষে এর রায়ের দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর রায়ের মাধ্যমে সব পক্ষের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। SM আরিফের রিপোর্ট। পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যাবে ২০ নভেম্বর। ১০ দিন শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আপিলের রায়ের জন্য এদিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। রিটকারী আইনজীবীরা জানান রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তা কার্যকরের কোনো সুযোগ নেই। তাই পরবর্তী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করার পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। Caretaker governmental nature and character is different. Interim governmental nature is character is totally different. যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায় খায়রুল হক সাহেবের যে রায় সে রায়টি আমাদের আর বিচারিক আমরা বলি দৃষ্টান্ত প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। ওনারা আজকে যে রায়টি দিবেন সেটি আবার যদি কোনো কারণে আমাদের আপিলটা যদি নামঞ্জুর করেন তাহলেও কিন্তু একই রকম কনসিকুয়েন্স হবে। সুতরাং ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। একই মত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানেরও। তিনি জানান সুষ্ঠু গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। SM আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকাল সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও প্রত্যক্ষদর্শী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। ১২ নম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের পুরো বর্ণনা দেন তিনি। বাগেরহাটের 4টি আসন নিয়ে আদালতের রায়ের প্রতি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন সেখানকার স্থানীয় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। সকালে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আহ্বান জানান তারা। এ সময় বাগেরহাটের 4টি আসনের বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাইকোর্টের রায়কে ন্যায় বিচার উল্লেখ করে স্বাগত জানান এবং সিইসিকে বিষয়টি অবগত করেন। তারা বলেন রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে না আসলেও পরবর্তীতে ইসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে যেন আপিল না করা হয় এই বিষয়ে ইসিকে অনুরোধ জানাতে এখানে আসা হয়েছে। বাগেরহাটের যে প্রাণের দাবি ছিল, বাগেরহাটের যে নৈতিক জায়গা থেকে 4টা পাওয়ার দাবিদার ছিল, সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছে, আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়েছে। যে কারণে আমরা আবার পূর্বের অবস্থায় চলে গিয়েছি। আমাদের বাগেরহাটের উন্নয়নের গতি যে ধারাবাহিকতা ছিল সেই গতিটি আর অব্যাহত থাকবে। বাগেরহাটের 4টে ভেঙে 3টা করেছিল, সেইটা গাজীপুরে একটা নিয়েছে, জাস্ট সমন্বয় হয়ে যাবে। ওইটা 4টেই থাকবে, গাজীপুরে একটা কম হবে।
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে 30 থেকে 31 ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। ফলে জেলার জনজীবনে অনুভূত হচ্ছে একই সঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়া। সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনে প্রায় 2 ডিগ্রি কমে গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।